আমরা একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি। সম্প্রতি আমরা একটা চিঠি পাইছি, যে চিঠির ভিতরে আপনার নাম সহ প্রায় 11 জনের নাম এখানে উল্লেখ আছে। আপনারা বিষ্ণুপুরের আজাহার নামের এক ব্যক্তির জমি জবরদখল করে লিখে নিছেন, পাওয়ার করে নিয়ে বিক্রি করে তাদের কোনো টাকা পয়সা দেন নাই এবং তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে তাদের কাছে চাঁদা চাচ্ছেন, উল্টো তাদের বাড়িঘর আবার লিখে নেওয়ার জন্য অভিযোগ আছে আপনাদের 11 জনের বিরুদ্ধে। এই সংক্রান্ত তাদের টাকা পয়সা দেন নাই। আসসালামু আলাইকুম। আমি পাত্রাইল ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন। আমার 10 বছর থাকাকালীন অবস্থায় পাত্রাইল ইউনিয়নে তথা বাইরে কোথাও যদি কারোর সাথে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসীর কোনো মনোভাব আপনারা আমাকে দেখাইতে পারেন, তাহলে আমার যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা আপনারা নেবেন, কোনো অসুবিধা নাই। সাধারণ জনগণের কাছে জিজ্ঞাসা করবেন। আর যে আজাহার মিয়া যে বাদী হয়েছে, আজাহার মিয়ার কাছে আপনারা সাক্ষাৎকার নেন, উনি আসলে আমার নামে মামলা করছে কিনা, আমি তার কতটুকু ক্ষতি করছি, কি করছি না করছি, আদৌ যদি সেটা সত্য হয়ে থাকে, সেইটা প্রমাণ যদি সত্য হয়, হাসাগুড় আন্দারে মিঠায়, এটা যদি আজাহার মিয়া যদি এই মামলা যদি না করে থাকে, তাহলে আমি আপনাদের কাছে আর প্রশাসনের কাছে করজোরে অনুরোধ এইটুকুই জানাই যে আমার 10 বছরের চেয়ারম্যানের জীবনটা ব্যর্থ। এই দেয় আমার এই লাইভে রাজনীতি থেকে শুরু করে 10 বছর চেয়ারম্যানি করার পরে আমার কোনো মামলায় থানায় অভিযোগ নাই, প্রশাসনিক ক্ষেত্রে কোনো প্রকারের কোনো দুর্নাম নাই। এই প্রথম আমার নামে একটা অভিযোগ আসছে, আমিও খবর পাইছি, আমার কাছে আসে নাই, আপনাদের মাধ্যমে পাইলাম। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এই কারণেই যে প্রথম আমার নামে একটা অভিযোগ আমি পাইলাম। তবে আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে করজোরের একটা অনুরোধ করি, যদি আজাহার করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আজাহারের ক্ষতি আমি করে থাকলে সেটার বিচার আমার হবে। আর যদি আজাহার না করে থাকে, এটা কে 2 নম্বরি করে কিভাবে করলো, এটার আশু সমাধান আমি প্রশাসনের কাছে এবং কি আপনাদের মিডিয়ার কাছে, গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন তাদের কাছে আমি এটা আশু সমাধান আশা করছি। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আজাহার মিয়া অভিযোগ করে নাই? কারণ আজাহার মিয়ার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 10 বছরের। তার যে এই মোবাইল নাম্বার, এই নাম্বারের সাথে আমার জীবনে তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। 10 বছরে তার 3টা নাম্বারই প্রায় আমার মুখস্থ এই ফোন দিতে দিতে। আর উনি যে কথাটা বলল ওটা ভিত্তিহীন। আমি যে টাকা বেচছি, আমি জায়গা যে পাওয়ার করে নিয়ে গেছি, এখনো 45% জায়গা তার আছে। আমি জায়গা বেচছি এই 13 ডিসিমল সামথিং পয়েন্ট, এইটা 6 লক্ষ টাকা বিক্রি করে আমি যতটি মানে ঋণ, যারা একটু পাওয়ারফুলি ছিল তখনকার জামানায়, যারা আমলিগ করতো তারা তো বেশি পাওয়ারফুলি আছিল, আমার রেজিস্ট্রার অফিসে যাইতে দেওয়া হবে না, এই করবার দেওয়া হবে না, আমি এই জায়গাটা তারপরে বিক্রি করে তাদেরকে কিছুটা দিয়ে আমি একটু স্বস্তির ভাবে চলাফেরা করার চেষ্টা করি। আপনি কেন পাওয়ার করে দিলেন? মানে তারা এমন কি সমস্যায় পড়ছিল যে আপনাকে জমি পাওয়ার করে দিতে বাধ্য হয়েছে? এই জমিটা পাওয়ার তো আর আমি ব্যক্তিগতভাবে করি নাই, উনি হইল ওনার ছেলে এই জনি। এই জনি হইলো একটা এনজিও ছিল, এনজিওর মাধ্যমে কিছু বাহ্যিক অনুদান বা কি এটা আমি জানি না কিছু, এই ঘর দিত মানুষকে। ঘর দেওয়ার কথা বলে আপনার 20,000 30,000 টাকা দিলে ওরা ঘর দিয়ে দিব, 20 হাত 22 হাত করে পাকা ঘর করে দিব। এরকম মানুষের কাছ থেকে নিয়ে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা ঋণ হয়েছে। 2 থেকে 2.5 কোটি টাকা ঋণ হয়েছে। ঋণ হওয়ার পরে হঠাৎ করে এই ছেলেটা উদাও হওয়ার পরে, আজহারের ছেলে উদাও হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে নাই সে। মানুষ এসে তার বাড়িতে খুঁজে ওর আব্বারে আজহার মিয়ারে ধমক সালাফত দেয়। এটা আজহার মিয়া আমার কাছে পরিষদে জানাইছে। পরে আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ খবর নিয়ে দেয়া যে তাহলে এই জনি কোথায় থাকে, তাহলে তার একটু দেখে আমার কাছে নিয়ে আসো, আমি একটু শুনি, আমি একটু দেখি একটু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। পরে ওখানে যখন বসলাম, শতাধিক লোক আমার পরিষদে খবর এসে বললো যে জনি আসছে পরিষদে, তোমরা সবাই চলো। সব ঋণদাররা আসলো, এইখানে আমি সবার এই সাক্ষাৎকার নিয়ে সেখানে দেখলাম যে 2.5 কোটি টাকার মতো সে ঋণ। পরে ওই ঋণদার যারা, তারাই বললো যে আমাকে যদি কারো নামে দেওয়া হয়, আমরা ঋণদার যারা তাদের নামে যদি আমি পাওয়ার করে আপনারা দেন, তাহলে আমরা হয়তো আমাকে ঋণ পরিশোধ করে দেবো, পরের ঋণের কথা চিন্তা ভাবনা করবো না। এই জন্য তাদের সম্মিলিত
সম্মতিতে আমার নামে পাওয়ার করে দেওয়া হয়েছিল। আমি ওই সময় আমি পাওয়ার করে নিয়েছিলাম, এবং কি আজাহার মিয়া তখন যথাযথ প্রমাণও দিতে পারে নাই, যে তার কাগজ আছে খালি এইটুকুই, তার খাজনা ছিল না, খারিজ ছিল না, দলিল ছিল না, বুক দখল অনুযায়ী যে পরিমাণ জায়গা ছিল, কাগজপত্র কত শতাংশ দিয়েছিলাম এটাও আমি জানি না ভাই। এটা হলো যারা ঋণদারা ছিল তাদের মধ্যে 5-7 জন, আর ভেন্ডাররা ছিল, ভেন্ডারে যে এনে পরে আর আজাহার মিয়া থাইকা কত শতাংশ দিয়েছে পাওয়ার করে আমি জানি না। দেওয়ার পরে আমি 14 বিক্রি হয়েছে, আর 45 রয়েছে, 13 সামথিং বিক্রি করে কি টাকাটা আপনি নিয়ে কি আজহার মিয়াকে দিয়ে দিয়েছিলেন? আজাহার মিয়াকে আমি দেই নাই, আমি কিছু ঋণদারকে দিয়েছি। এটা আজহার মিয়া অবগত আছে? আজাহার মিয়া অবগত আছে, আজাহার মিয়ার ছেলে অবগত আছে, এবং যাকে যাকে দিছি তাদেরকে যদি প্রয়োজন বোধ করেন তাহলে আমি তাদেরকে ডাকে এনে বলতে পারবো যে আমাকে টাকা দিচ্ছে। কিন্তু সে তো আমাদের কাছে অভিযোগ করলো আপনি জমি বিক্রি করে কোনো ঋণদারের ঋণ পরিশোধ করেন নাই, এবং সেই টাকা আপনি সম্পূর্ণ নিজেই ভোগ করে খাইছেন। এবং না, অভিযোগ তো দাদা আমরা যে কেউরেই করলে করতেই পারি, যে কেউরে অভিযোগ করলে করতেই পারি। আজাহার মিয়াও তখন পলাতক, জায়গাটা বিক্রি করে নিয়ে কিছু লোন দিয়ে আজাহার মিয়ার বউরে আমি এখানে আনছিলাম, আইনা কইছি যে আপনারা এখানে থাকেন, কামাই রুজি করে খান, পলে থাকেন না। তারা সেই অবস্থা মানে এখনো রয়েছে, কিন্তু আমি বলছি যে সন্তান দ্বারা আপনি আইনেন না এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত। কারণ এই ঋণ আপনার জায়গা টোটালি বেচলে আমার যারা হলো 25 থেকে 30 লক্ষ টাকা, আমি 2.5 লক্ষ টাকার 2.5 কোটি টাকা ঋণের মধ্যে এই 25-30 লক্ষ টাকাতে আমি কিভাবে ঋণটা পরিশোধ করব? আমার মন বোধগম্য হলো না। এই জন্য উনি পলাতকি রয়েছে, আমার ফোনও ধরে না। আজ যাচ্ছি, কাল আসছি, পরশু দিন আইতেছি, অমুক দিন টাকা নিয়ে আসবো, কাকা জায়গা জমিন বেচেন না, আমি সব টাকায় দিয়ে দিব, ই করুম। এই জায়গাটা যে 13 ডিসেম্বর জায়গাটা বিক্রি হয়েছে, সেটাও আমার যার কাছেই বিক্রি করা হয়েছে, আমি তাকে বলেছিলাম যে আপনি জায়গাটা নিবেন, আমার 1 বছর সময় দিতে হবে, আপনার জায়গা আমি দলিল করে দিয়ে দেবো, সবকিছু করে দেবো, 1 বছরের মধ্যে যদি আপনার টাকা জনি বা জনির বাবা দিতে পারে তাহলে জায়গাটা দিয়ে দিতে বাধ্য থাকিবে। এটা মৌখিক চুক্তি ছিল। আপনারা বিশ্বাস হইলে না হইলে আপনারা যে ক্রেতা তারকেও জিজ্ঞাসা করতে পারেন যে আসলে চেয়ারম্যানের সাথে এইভাবে কথাটা হয়েছিল কিনা। আমি সেই কারণে আমি 2 কিস্তি 3 কিস্তিতে তার কাছ থেকে টাকা নিছি, এই 6 লাখ 3 কিস্তিতে তার কাছ থেকে টাকা নিছি, নিয়ে সে জানে কারে কারে দিছি, টাকা নিয়ে আইসেন, আপনি অমুক দিন আসেন, অমুক রে ডাক দিয়ে নিয়ে এসে আমি তার টাকা দিয়ে দিছি। মূল কথা আপনি 13% জায়গা বিক্রি করে যে টাকাটা আসছে ওই টাকাটা আপনি পাওনাদারকে দিয়েছেন। জি জি, কিন্তু আজহার বলতেছে সেই টাকাটা সেটা সে হয়তো জানে না, সে হয়তো জানে না। হ্যাঁ, তার ছেলে জানে যে অমুক অমুকের ঋণ দেওয়া হয়েছে। সেটাই তো আপনি তো উপকারের জন্য কাজটা করলেন। তার ছেলে 2.5 কোটি টাকা ঋণ হয়েছে, তার ছেলেকে বাঁচানোর জন্য, তাকে সেভ করার জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ভালো সিদ্ধান্ত। কিন্তু সম্প্রতি ওই ঘটনাটাকে নিয়ে কেন আবার নতুন করে আবার একটা অভিযোগের আকারে এনে এটা আসলে এইটাই আমার বোধগম্য আসছে না। আমি কিছুদিন আগে এই সুদের বিপক্ষে কিছু কথা বলছিলাম, হয়তো এই আপনারাও জানেন, এই সুদের বিপক্ষে কথা বলার কারণে বাংলাদেশটা সুদে জর্জরিত। এই কিছু বিরোধী পক্ষ লোকের ইন্ধনের কারণে কোনো না কোনো ভাই এটারে করাইছে, এটারে বাধ্য করছে। আমি চেয়ারম্যান ছিলাম, আমি তো আর বসে নাই, আমি এটা নিয়েও তদন্ত করছি যে কোথা থেকে কি মামলা ঘটছে। কিন্তু যে সুদের এইগুলা বললেন আপনি, এখানে যে সম্প্রতি 11 জনের নাম আসছে, তার মধ্যে 2-1 জনের নাম বাদ দিয়ে যদি আমি বলি মোটামুটি এদের বিরুদ্ধে সুদের অভিযোগটা আছে জোরালো। জি জি, এরা সুদি কারবারি এবং সুদি মহাজন যে ভাবে বলি না কেন, তাহলে এই লোকগুলোর উপরে যে অভিযোগটা আসছে এটা যে মিথ্যা হবে এটা মানে আমরা শুরু করব কিভাবে? এটা তো আমিও তো কিছু জানি। সেটা যে বাদী যে মামলা করছে সে জানে আমার সাথে তাদের জড়াইলো কেন। আমি সুদি করে টাকা নিছি, আমি কারো কাছে সুদি করে টাকা লাগাই নাই। আমি নির্বাচনের সময় টাকা খরচ হয়, এটা আপনারা সবাই জানেন। টাকা সবারই থাকে না, ব্যাংকের লোন ওই সময় দিব না শর্ট টাইমে, যার কারণে এই মহাজনদের সাহেবের কাছ থেকেই আমরা কিছু টাকা নিয়ে নির্বাচন করেছি। কথা হলো যে অভিযোগ আজহার করছে, আজহার যে অভিযোগটা করছে এটাকে আপনি বিশ্বাস করেন যে আজহার অভিযোগ করছে কি করে নাই? আমি মানে 100% শিওর যে আজহার এই অভিযোগ করার কথা না, কারণ আজহারের সাথে আমার ওইরকম কোনো রাগারাগি হয় নাই। আজহারও আমার সাথে কোনোদিন রাগারাগি করে নাই। যে ভাই আমার সাথে প্রতিনিয়তই যোগাযোগ হয় যে ভাই কি করুম, কি সমাচার। এই রিসেন্টলি আমি বললাম যে এখনো 3-4টা আছে, দিয়ে দিলে আপাতত বন্ধ থাকবো, আবার 2-4 মাস, আবার 2-4 মাস পরে কামাই করে কিছু দেন, জায়গার যেটুকু রয়েছে এটুকু আপনার থাকবো।
আমি আপনাদের ফেরত দিব। আর আজহারের যে অভিযোগটা সেটা কি আপনারা সমাধান করার জন্য উদ্যোগ নেবেন কিনা আপনি? যে তিনি বলছেন যে বিক্রি করে টাকা আমাকে দেয় নাই কিংবা দিছে সেটাও আমি জানি না, মানে এটা তার সাথে আপনারা সমাধান করবেন। এটা আমি আপনার সামনে যদি আমার একটু সুযোগ দেন, তাহলে আমি আজহার সাহেবরে নিয়ে আজহারের সাহেবের ছেলেরে নিয়ে আমি আপনাদের সামনে বসবো, বসার পরে আপনারা দেখবেন যে আমি আসলে টাকা পয়সা দিছি কি দিই। আজহার হইয়া যারা আজহার হইয়া করেছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আপনি কি বলেন? এটা তো আমি আপনাদের আগেই বললাম যে যারা আজহার হয়ে, যারা আজহার সাজছে, অতি উৎসাহিত কিছু রাজনৈতিক কিছু খেল এখানে চলতেছে আমাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য। পাত্রাইলের আমি আপনাকে বলছি 10টা বছরে মানুষের মায়ের বুকে যেরকম ছিল পাত্রাইলবাসী, আমি প্রত্যেকেরই ওই রকম সন্তান হিসাবে আমি লালন পালন করেছি। আপনার বিষয়ে পাশেই যে ঈদের মধ্যেও আমি রাত্রি যাপন করে আমি পাত্রাইলে হিন্দু ভাইদের নিয়ে, কিছু মুসলমান ভাই বেদনা, আমার ছোট ভাই দ্বারা এগোরে নিয়ে আমি পাত্রাইল রাত্রি যাপন করেছি। আমি পাত্রাইলবাসীর কোনো ক্ষতি আমি কোনোদিন করি নাই, আমি করবও না, এই আশা রাখি। আমার রক্তও মানুষের উপকার করার জন্য, আমার জন্ম হয়েছে মানুষের উপকার করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। আমি আমার 2টা বার নির্বাচন করছি। প্রথম নির্বাচনে আমার বাপের সম্পত্তি হারাইছি, দ্বিতীয় নির্বাচনে আমার মার সম্পত্তি হারাইছি, তৃতীয় নির্বাচনে সুযোগ করছিলাম। এই হলো আমার জীবন বৃত্তান্ত। যারা এরকম মিথ্যা অপপ্রচার চালাইছে, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ, এইগুলা সুষ্ঠু তদন্ত করে, আর যারাই এটা করছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণার সহিত। আমি একটা কথাই বলবো, এখানে মানুষ হতে হবে, নেতা না। নেতা হয়ে কোনো লাভ নাই, মানুষের মতো মানুষ হতে হবে। এই আজহার ভাই যদি এই অভিযোগ করে থাকে, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন এবং আজহার ভাইয়ের ন্যায্য যে দাবি সেটা যদি প্রমাণিত হয়, আজহার ভাই মামলা করছে, সেটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যে বিচার করবে সেই বিচার আমি মাথা পেতে নেব। অন্যথায় যদি আজহার ভাই না করে থাকে, অন্য কোনো লোক যদি, তৃতীয় পক্ষ যদি এটারে করায় বা করে থাকে, তাহলে তাদের সুষ্ঠু সমাধান আমি আপনাদের কাছে, আইন প্রশাসনের কাছে চাচ্ছি এবং কি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই সমস্ত অপকর্মের কারণে আমার নামে এই দুর্নাম ছড়ানোর জন্য।